আসসালামু আলাইকুম সবাইকে। সিআরএম-এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মারুফ আছি তোমাদের সাথে। পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সে। তো আমরা আলোচনা করছিলাম এইচএসসি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো আমরা ডিজিটাল ডিভাইসের বেশ কিছু আলোচনা করে ফেলেছি। তো এখন আমরা দেখছিলাম যে লজিক গেটের যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলো কিভাবে বাস্তবায়ন করতে হয়। তো আজকে আমরা আরো ডিটেইলে জানবো যে কিভাবে আমরা ফাংশন থেকে সার্কিট তৈরি করতে পারি, অথবা কোনো একটা লজিক সার্কিট দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে ফাংশন তৈরি করতে পারি। এছাড়াও আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে এনকোডার। তো তোমরা যারা এখনো ক্লাসে জয়েন হওনি খুব শীঘ্রই জয়েন করে ফেলো। চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো আজকে প্রথমে কি বলা আছে। আচ্ছা দেখো, প্রথমে যে জিনিসটা নিয়ে আমাদের বলা আছে সেটা হচ্ছে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি বা বাস্তবায়ন। আমাদের অনেক সময় অনেক ফাংশন দেয়া থাকতে পারে। ধরো তোমার এরকম একটা ফাংশন দিছে a + b + c তার কমপ্লিমেন্ট। এটা দিয়ে বলতে পারে যে এই ফাংশন থেকে একটা লজিক গেটের সার্কিট তৈরি করে দেখাও। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব জিনিসগুলা। তো এরকম যদি কোনো ফাংশন দেয়া থাকে, ফাংশন থেকে কিভাবে লজিক গেটের সার্কিটগুলো বাস্তবায়ন করে সেটা সম্বন্ধে কিছু আলোচনা আছে এখানে। দেখো বলা হয়েছে যে লজিক ফাংশনটি শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হতে পারে। জিনিসটা কি, যে আমার যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশনটা অনেক সময় আমার মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা হতে পারে। মৌলিক গেটগুলো কি, অ্যান্ড, অর, আর নট, এই তিনটা গেটের সাহায্যে অনেক সময় বাস্তবায়ন করা হইতে পারে। আবার হইতে পারে দেখো যে লজিক ফাংশনটি শুধুমাত্র সার্বজনীন গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হতে পারে। কোন গেটের সাহায্যে? এবার সার্বজনীন গেটের ক্ষেত্রে। তো সার্বজনীন গেট কি কি? ন্যান্ড গেট, নর গেট। তো এই গেটগুলোর সাহায্যে বাস্তবায়ন করা লাগতে পারে। আবার বলছে যে লজিক ফাংশনটি যে কোনো প্রকার গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হতে পারে। আবার দেখা যাচ্ছে যে এমন কোনো ফাংশন দিয়েছে যেখানে তোমাকে বলা হচ্ছে যে এখানে তুমি তোমার লজিক সার্কিটটা বাস্তবায়ন করবা, যেখানে তুমি যে কোনো লজিক গেটকে ইউজ করতে পারবা। তো আমার লজিক গেট মানে এই লজিক সার্কিটগুলো কিভাবে বাস্তবায়ন করা লাগতে পারে? প্রথমত হচ্ছে মৌলিক গেটগুলোর সাহায্যে বাস্তবায়ন করতে হতে পারে। আবার হইতে পারে যে সার্বজনীন গেটের সাহায্যে। আবার হইতে পারে যে যে কোনো প্রকার গেটই তুমি ব্যবহার করতে পারবা। তো এটা তোমার প্রশ্নে উল্লেখ করে দিতে পারে, আবার নাও দিতে পারে। আবার বলতেছে এখানে দেখো যে লজিক ফাংশনটি সরলীকরণ করে তারপর মৌলিক বা সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করতে হতে পারে। অনেক সময় দেখা যায় যে তোমার ফাংশনটা এতই জটিল যে যেটা তুমি সরাসরি লজিক সার্কিটে বাস্তবায়ন করতে পারবা না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? ওই ফাংশনটাকে সরল করে নিতে হয়, মানে একটা ছোট ফর্মে আনতে হয়। আনার পর সেটাকে আমার ওই লজিক সার্কিটে বাস্তবায়ন করতে হয়। তো এই জিনিসগুলো একটু প্রিলিমিনারি কথাবার্তা এখানে বলা আছে, এখানে তেমন বোঝার কিছু নাই। আমরা সামনে এই লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন করব, তাহলে তোমরা বোঝা যাবে এই জিনিসটা আসলে। এরপর দেখো এখানে কি বলা আছে যে লজিক ফাংশনটি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে নিম্নোক্ত নিয়ম বা ক্রম মানা হয়। ধরো তোমার একটা ফাংশন দিছে, ফাংশন দিয়ে বলা হয়েছে যে এই ফাংশনটা তোমার এই মৌলিক গেটগুলো দ্বারা বাস্তবায়ন করতে হবে। তোমার একটা ফাংশন দিয়ে দিছে, সেই ফাংশনটা কিসের সাহায্যে বাস্তবায়ন করতে হবে? মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার নিয়মাবলীটা কি হবে, অর্থাৎ তুমি কি নিয়ম অনুসরণ করে সেই লজিক গেটটা আঁকাবা বা সেই লজিক সার্কিটটা বাস্তবায়ন করবা, সেটা এখানে বলা আছে। দেখো বলছে যে যদি ফাংশনটি সরল করতে হয় তাহলে প্রথমেই সরল করতে হবে। ধরো এমন একটা ফাংশন দিছে যেটা অনেক বড় ফাংশন, তো সেই ফাংশনটাকে যদি তুমি সরল করে গেটে বাস্তবায়ন করো তাহলে তোমার প্রথমে আগে সরল করতে হবে। তারপর কি বলছে দেখো যে ফাংশনে যতগুলো চলক থাকবে তাদের প্রত্যেকটির জন্য কমন লাইন আঁকতে হবে। ধরো যে একটা ফাংশনে তোমার হচ্ছে চলক আছে তিনটা, এ বি সি। তখন তুমি কি করবা? এই তিনটা ফাংশনের জন্য তিনটা আলাদা আলাদা লাইন বা তার আঁকাবা। একটা নাম দিবা এ, একটা নাম বি, একটা নাম সি। এটা বলা হয়েছে। এরপর বলা হয়েছে বাম দিক থেকে ফাংশনের মৌলিক অপারেশনগুলোর নট অ্যান্ড অর এর কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে বন্ধনীর ভিতরের কাজগুলোকে প্রায়োরিটি দিতে হবে। বলা হয়েছে যে বাম দিক থেকে একটা ফাংশন যদি থাকে, ধরো a + b +
সি প্লাস ডি, ধরো এটা একটা ফাংশন তোমারে দিছে, এই ফাংশনটা লজিক গেট আঁকাতে হবে তোমারে, বা লজিক সার্কিট বাস্তবায়ন করতে হবে। তো তুমি কি করবা, কাজটা শুরু করবা বাম দিক থেকে ডান দিকে। তো প্রথমে দেখবা বাম দিকে কি আছে, তারপরে বাম দিক থেকে ডান দিকে যাইতে থাকবা। তো যাওয়ার পথে আমাদের কোন গেটগুলো আগে ইউজ করতে হবে, প্রথমে তুমি নট গেটের কাজ করবা যদি নট গেটের কাজ থাকে, তারপর এন্ড গেটের কাজ করবা যদি এন্ড গেট থাকে, যদি অর গেটের কাজ মানে যদি অর গেট বা হচ্ছে যোগ করতে বলে তাহলে তুমি অর গেটের কাজ করবা। তো এখানে আসলে তেমন কিছু বুঝার নাই, বা এটা যদি অনেকে নাও বুঝে থাকো কথাগুলো, আমরা যখন সার্কিটটা বাস্তবায়ন করব তখন ইনশাল্লাহ বুঝতে পারবে। আচ্ছা, কমন লাইন কি? হ্যাঁ, অনেকে বলছো রাবেয়া বলছো কমন লাইনটা কি? আসলে কমন লাইন হচ্ছে ওই যে আমরা লজিক গেট যখন বাস্তবায়ন করছি, এর আগের ক্লাসেও কিন্তু করা হয়েছে, ধরো a প্লাস বি, হ্যাঁ এটা একটা ফাংশন। তো তখন তুমি লজিক গেট আগানোর সময় কি করো, একটা তার নাও আরেকটা তার নাও, একটার নাম দাও a আরেকটার নাম দাও কি b। তো a প্লাস বি, যেহেতু a থেকে একটা লাইন নাও, b থেকে একটা লাইন নাও, তো যে এর মধ্যে চিহ্ন কি প্লাস, প্লাস তাহলে কোন গেট দিয়ে করা হয়, অবশ্যই অর গেট দিয়ে করা হয়। তো এভাবে এই যে এ আর বি এর এই যে তারগুলো তুমি নিছো, এটাকে বলা হচ্ছে আমার কমন লাইন। হ্যাঁ, আসলে জিনিসটা দেখো, তুমি যদি আগের ক্লাসটা করে থাকো, আমরা জানি যে যখন আমাদের একটা ফাংশন থেকে লজিক গেট আঁকাতে হয় তখন আমরা কি দেখি, যে ধরো একটা ফাংশনে বিভিন্ন চলক থাকে, এ থাকে, বি থাকে, সি থাকে, ধরো যেটাই থাকুক না কেন, তো আমাদের কি করতে হয়, ওই এ ফাংশনের জন্য মানে এ চলকের জন্য একটা লাইন নিতে হয়, বি চলকের জন্য একটা লাইন নিতে হয়, সি চলকের জন্য লাইন নিতে হয়। এই যে লাইনগুলো আমরা নিয়ে থাকি এগুলোকে বলা হয় হচ্ছে কমন লাইন। আচ্ছা মাইশা, এবার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এবার কমন লাইন সম্বন্ধে তোমরা বুঝেছো কিনা। আচ্ছা, তো চলো আমরা একটু সামনের দিকে যাই। আমরা এবার লজিক গেট গুলো বাস্তবায়ন করে দেখবো, তাহলে তোমাদের যে ধরনের কনফিউশন গুলো আছে সবই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো দেখো আমাদের উদাহরণ 1 নাম্বারটা দেখো, 1 নাম্বার উদাহরণটা দেখো, তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। দেখো এখানে কি বলা আছে, বলা আছে যে নিচের ফাংশনটি শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এটা বলা আছে, এটা হচ্ছে আমার একটা ফাংশন। হ্যাঁ, এই ফাংশনটাকে আমাদের মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে, এই ফাংশনটাকে আমাদের মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো ফাংশনটা কি, এবি প্লাস এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, তারপর তার পুরোটার উপরে কমপ্লিমেন্ট। জিনিসটা কি রকম, যে এ বি প্লাস এ প্লাস বি এটুকুর উপরে কমপ্লিমেন্ট, আবার এই পুরো ফাংশনটার উপর আরেকটা কমপ্লিমেন্ট। তো এই ফাংশনটাকে আমার মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো আমার মৌলিক গেটগুলো কি কি, মৌলিক গেট হচ্ছে এন্ড, অর, আর, নট। তো আমার এই 3টা গেটের সাহায্যে এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে হবে। তো আসো আমি এই ফাংশনটাকে গেটের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করি। দেখো আমার এখানে চলক কয়টা আছে দেখো তো, এই ফাংশনটায় চলক কয়টা আছে, আমাকে একটু কমেন্ট করে জানাও তো তোমরা, যে এই ফাংশনটায় আমার চলক কয়টা, এই ফাংশনটায় চলক কয়টা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, অনেকেই বলছো ক্লিয়ার, তারা এই জিনিসটা একটু বলো আমারে। আচ্ছা, সুরভি বলছো 2। হ্যাঁ, আমাকে জানাও যে এই ফাংশনের চলক কয়টা। হ্যাঁ, দৃষ্টি দিয়ে বলছো 2, মশুর বলছো 2। হ্যাঁ, 2টা, সবাই বলছো 2টা। হ্যাঁ, এখানে আমার চলক 2টা। তো আমার চলকগুলো কি কি, চলক হচ্ছে আমার এ এবং বি। তো এখন আমার এখানে তার মানে কমন লাইন কয়টা দরকার, কমন লাইন দরকার 2টা। তো দেখো এখানে আমার 2টা কমন লাইন নেওয়া হয়েছে, 2টা কমন লাইন নেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার দেখো আমি এই ফাংশনটাকে লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব কিভাবে, দেখো প্রথমে এখানে আসো, বাম দিকের কাজে আসো। এখানে কি আছে, এইটুকু দেখো, শুধুমাত্র এইটুকু। এখানে বলা আছে এ গুণন বি, এই এ বি মানে কি, এ গুণন বি। তো প্রথমে আমি এ থেকে একটা লাইন নিছি, দ্বিতীয়ত বি থেকে একটা লাইন নিছি। তো এ আর বি এর মাঝে সম্পর্ক কি, এ আর বি এর মাঝে সম্পর্ক হচ্ছে গুণ। তো এই জন্য গুণ কোন গেটের মাধ্যমে প্রকাশ করা হয়, গুণ প্রকাশ করা হয় এন্ড গেটের মাধ্যমে। এই জন্য আমি এখানে একটা এন্ড গেট নিছি, দেখো এই জন্য এখানে আমি একটা এন্ড গেট নিছি। তো এর ফলে আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এ বি, সেটা কি পাবো, এ বি। তার মানে আমি এই পর্যন্ত এ বি টুকু পাইছি। তো এরপরে আসো এখানে দেখো, এবার
এখানে কি বলা আছে, a প্লাস বি তার উপরে একটা কমপ্লিমেন্ট, a প্লাস বি তার উপরে একটা কমপ্লিমেন্ট। তো প্রথমে দেখো আমি কি করছি, এখানে a থেকে একটা লাইন নিছি, হ্যাঁ, বি থেকে একটা লাইন নিছি। প্রথমত আমার কি করতে হবে, a প্লাস বি বানাতে হবে। তো যোগের কাজ কোন গেট দ্বারা করা হয়, যোগের কাজ করা হয় অর গেট দ্বারা। তো এখানে একটা অর গেট নেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে একটা অর গেট নেওয়া হয়েছে। তো অর গেট নেওয়ার ফলে a আর b এর যদি আমি অর ফাংশন করি তাহলে আমি এখানে কি পাবো, a প্লাস বি পাবো। তো দেখো এবার আমার a প্লাস বি এর কাজটুকু শেষ এখানে। তো আমার এখানে বলছে কি, a প্লাস বি এর উপর কমপ্লিমেন্ট মানে a প্লাস বি এর পূরক বের করতে হবে। তো যখন আমরা এই যে a প্লাস বি কে একটা নট গেটের মাধ্যমে নট গেটের মধ্যে দিয়ে চালনা করব, তখনই কিন্তু আমরা a প্লাস বি এর পূরকের মানটা পাবো। দেখো এই a প্লাস বি মানে এই আউটপুটটাকে আমরা একটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করছি, যার ফলে আমরা a প্লাস বি এর পূরকটা পাইছি। তার মানে এখন দেখো আমার এখানে এ বি পাইছি আমি, আর a প্লাস বি এর পূরকটা পাইছি। এখন দেখো এখানে এ বি আর a প্লাস বি এর পূরক কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। এখানে এ বি আর a প্লাস বি এর পূরকটা যোগ অবস্থায় আছে, তাই না? তো এখন যেহেতু যোগ অবস্থায় আছে, তাহলে এটাকে আমার কোন গেটের মধ্যে দিয়ে চালনা করতে হবে, তার মানে এটাকে আমার অর গেটের মধ্যে দিয়ে চালনা করতে হবে। তো দেখো এখানে এ বি আছে না, তো এ বি লাইনটা আমি এখানে নিছি। আবার এটা হচ্ছে কি a প্লাস বি এর পূরকের লাইন, তো a প্লাস বি এর পূরকের লাইনটা আমি এ পর্যন্ত নিছি। নিয়ে এখানে আমি একটা অর গেট ব্যবহার করছি। এখানে আমি কি গেট ব্যবহার করছি, অর গেট ব্যবহার করছি। অর গেট ব্যবহার করার ফলে আমি কি পাইলাম, দেখো এখানে পাইছি আমি এ বি আর a প্লাস বি এর পূরকের মানটা। এখানে এ বি আর a প্লাস বি এর পূরকের মান পাইছি। এখন আমার করতে হবে কি, এ বি আর a প্লাস বি এর পূরকের মানের যে যোগফলটা আছে সেটার উপর কিন্তু আমার আরেকটা পূরক আছে, সেটার উপর কি আছে, আরেকটা পূরক আছে। দেখো এটার উপর আরেকটা পূরক আছে। তো যখন এই যে আউটপুটটা আমি পাইছি, এটাকে যদি আমি আরেকটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করি, দেখো এটাকে যদি আমি আরেকটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করি, তাহলেই কিন্তু আমি এই ফাংশনটা পেয়ে যাব। এটাকে যদি আমি আরেকটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে এই রাশিটার পূরকের মান পাবো, আমি এই রাশিটার পূরকের মান পাবো, যেটাই আমার এই ফাংশনে বলা আছে, যেটাই আমার এই ফাংশনে বলা আছে। আচ্ছা, ইভা তালুকদার বলছে ভাইয়া এটা সরলীকরণ করতে হবে না। না, এটা আসলে সরলীকরণ করতে হবে না, এটা আসলে অত বেশি জটিল ফাংশন না। সরলীকরণ করতে হবে এমন কোনো ফাংশন যদি থাকে তাহলে তোমরা সেটা সরল করে নিবা। আমি কিন্তু তোমাদের সরল করা শিখাইছি, হ্যাঁ, তো সরল করে তারপর লজিক গেটটায় বাস্তবায়ন করবা। এখন দেখো আমি তোমাদের আজকে সরলীকরণ শিখাবো না, কারণ এটা আমি আগের ক্লাসে আলোচনা করে আসছি। এটা শিখাতে গেলে ক্লাসটা আরো বেশি লেন্দি হবে, তো আমরা আমাদের সামনের আলোচনাগুলোয় যেতে পারবো না। আচ্ছা, তো এখন আমাকে বলো যে এই ফাংশনটাকে আমরা কিভাবে লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি, তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, সুরভি বলছো এটা অনেক ইজি, সুরিয়া আক্তার বলছো এটা অনেক ইজি। হ্যাঁ, এটা অনেক ইজি, কারণ ইজি থেকেই শুরু করছি। এই ফাংশনটাকে কিভাবে লজিক গেটে আমরা রূপান্তর করলাম, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, শারবিন আক্তারিয়া বলছে অ্যাডার কবে শিখাবেন? অ্যাডার এর পরের ক্লাস বা তারপরের ক্লাস থেকে আমরা অ্যাডার শুরু করব। হ্যাঁ, চয়ন ক্লিয়ার। কাউসার বলছো ভেরি ইজি। হ্যাঁ, আচ্ছা, যারা দেরি করে ক্লাসে এসেছো তারা হচ্ছে আমাদের ক্লাসের যে আবার আমাদের এই ক্লাসটা আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউবে দেয়া থাকবে, ফেসবুক পেজে দেয়া থাকবে, তো সেখান থেকে তোমরা আমাদের ক্লাসটা আবারও দেখে নিবে। হ্যাঁ, আচ্ছা, সবাই যেহেতু ক্লিয়ার, আচ্ছা সবাই যেহেতু ক্লিয়ার, তাহলে আমি সামনের দিকে এগোই। এবার আমরা আরেকটা ফাংশনকে লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। দেখো আজকের ক্লাসের আমার মেইন অবজেক্টিভটা হচ্ছে যে আমরা একটা ফাংশন থেকে লজিক গেটে বাস্তবায়ন করতে পারি কিনা। হ্যাঁ, তো যারা ফাংশন সরল করতে পারো না তারা আমি যে ক্লাসটা নিয়েছিলাম ফাংশন সরলীকরণের উপরে, সেই ক্লাসটা একটু কাইন্ডলি দেখে নিবে, তাহলে সরলীকরণ সম্বন্ধে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটাও আর কি ফাংশনকে লজিক গেটে বাস্তবায়নই, বাট এটা আর একটু কমপ্লেক্স ফাংশন। দেখো ফাংশনটা কি দেয়া আছে, এই ফাংশনটাকে আমার সার্কিটে বাস্তবায়ন করতে হবে, এই ফাংশনটাকে আমার সার্কিটে বাস্তবায়ন করতে হবে।
তো দেখো আমি হচ্ছে ফাংশনের বাস্তবায়নের কাজে চলে আসি। এখানে আসলে দেয়া আছে, আমি নতুন করে লিখে তোমাদের দেখাই, তাইলে হয়তোবা জিনিসটা তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা দেখো এখানে কি বলা আছে, প্রথমে আমার এখানে চলক কয়টা, এখানে চলক হচ্ছে 3টা। আমার চলক 3টা কি কি, এ বি সি, এই 3টা হচ্ছে আমার চলক। তার মানে আমি যদি এটাকে ফাংশনে বাস্তবায়ন করতে চাই তাহলে কি করতে হবে, আমার 3টা লাইন নিতে হবে, যেহেতু আমার চলক 3টা, তাই এটাকে 3টা লাইন, এখানে আমার 3টা লাইন নিতে হবে। দেখো এর আগের কোয়েশ্চেনটার সাথে এই কোয়েশ্চেনটার একটা পার্থক্য আছে, পার্থক্যটা দেখাই। এর আগের কোয়েশ্চেনে বলা হয়েছিল যে এই ফাংশনটাকে শুধু তোমার মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে, বাট এখানে দেখো এখানে কিন্তু আমার মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে এটা বলা নাই। তার মানে এখানে আমি মৌলিক গেটও ইউজ করতে পারবো, সার্বজনীন গেটও ইউজ করতে পারবো, অর্থাৎ এখানে আমি আমার মৌলিক গেটও ইউজ করতে পারবো, সার্বজনীন গেটও ইউজ করতে পারবো। তো দেখো আমরা এবার এই ফাংশনটা করার চেষ্টা করি। এই ফাংশনে বলা আছে এ বি সি এর গুণফলের পূরক গুণন এ প্লাস বি প্লাস সি এর পূরক। তো এটাকে কিভাবে আমরা লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। তো ধরো যে এখানে আমি 3টা লাইন নিচ্ছি, এ বি সি, আমার চলক কয়টা, 3টা, এজন্য আমি লাইন নিব কয়টা, 3টা, এ বি আর সি। তো নাও নেওয়া যাক এ বি সি, এই 3টা হচ্ছে আমার লাইন। প্রথমে কি বলছে দেখো, প্রথমে আমার কি বলা আছে, আমার বাম থেকে ডান দিকে সরল করতে হয় অবশ্যই। তো এখানে দেখো প্রথমে বলা আছে এ বি সি এর গুণফলের পূরক। তো আমি প্রথমত এ থেকে একটা লাইন নিলাম, বি থেকে একটা লাইন নিলাম, সি থেকে একটা লাইন নিলাম। হ্যাঁ, তো এই 3টার গুণফলের পূরক করতে বলছে। তো প্রথমে গুণ করা হয় কোন গেট দিয়ে, গুণ করা হয় অবশ্যই এন্ড গেট দিয়ে। তো এন্ড গেট একটা দিলাম। তো এন্ড গেট দিয়ে আমি যদি এখানে এন্ড গেটের সাথে নট গেট ইউজ করি তাহলেই কিন্তু আমি গুণফলের পূরক পেয়ে যাই। দেখো এন্ড গেটের সাথে যদি আমি নট গেট ইউজ করি বা ন্যান্ড গেট ইউজ করি এখানে, তাহলেই কিন্তু আমি এই এ বি সি এর গুণফলের পূরকটা পেয়ে যাচ্ছি। তার মানে এখানে আমরা কি আউটপুট পাবো, এ ডট বি ডট সি এর পূরক। তো আমাদের এইটুকুর কাজ শেষ। হ্যাঁ, আমাদের এইটুকুর কাজ শেষ। এবার কি করতে হবে দেখো, এখানে বলছে এ বি সি এর যোগফলের পূরক। তো না হচ্ছে নেওয়া যাক, দেখো এ থেকে আমি একটা লাইন নিলাম, বি থেকে একটা লাইন নিলাম, সি থেকে একটা লাইন নিলাম। হ্যাঁ, এটার যোগফল করতে হবে। যোগফল কোন গেট দিয়ে করা হয়, যোগফল করা হয় অর গেট দিয়ে। তো আমি একটা অর গেট নিতেছি। তো এই যোগফলের আমার আবার পূরক দরকার, যোগফলের পূরক দরকার। তো আমি এই অর গেটের সাথে যদি আমি নট গেট নিয়ে নিই বা নর গেট নিই, তাহলে কিন্তু এই যোগফলটার আমি পূরক পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে আউটপুট কি পাবো দেখো, এ প্লাস বি প্লাস সি, এটার পূরকের মান পাবো। তো দেখো এটুকুর কাজ শেষ, এটুকুর কাজ শেষ। এখন এই যে এ বি সি এর গুণফলের পূরক আর এ বি সি এর যোগফলের পূরক, এই দুইটার মধ্যে সম্পর্ক কি দেখো, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে আমার গুণের, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের। তার মানে এই দুইটাকে যদি আমি গুণ করতে চাই তাহলে আমার আরেকটা এন্ড গেট দরকার। কি গেট দরকার, এন্ড গেট দরকার। তো আসো এই লাইনটাকে আমি এখানে টেনে নিয়ে আসি, এই লাইনটাকে এখানে টেনে নিয়ে আসি, টেনে নিয়ে এসে এই যে একটা এন্ড গেট দিয়ে যুক্ত করে দিই, তাহলেই আমি যে ফাংশনটা পাবো সেটাই হচ্ছে আমার কি ফাংশন দেখো তো। এখন আমরা পেয়ে যাচ্ছি এ বি সি এর পূরক গুণন এ প্লাস বি প্লাস সি, এটার পূরক। ও আচ্ছা সরি, হ্যাঁ এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, যেটা হচ্ছে দেখো যেটা এই গেট, ওহো একটা হচ্ছে আমার বি গেট থেকে, একটা হচ্ছে সি গেট থেকে। হ্যাঁ এখানে একটু ভুল হয়ে গিয়েছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বিতে ভুল করে 2বার নেওয়া হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বি থেকে 2বার নেওয়া হয়ে গিয়েছিল লাইনটা। হ্যাঁ, তো এবার বলো যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, যে এই যে ফাংশনটা থেকে সার্কিট কিভাবে বাস্তবায়ন করে তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরভি ক্লিয়ার। মিসবা বলছে উপরেরটা থেকে নেন।
উপরেরটা থেকে কেন নিব? আচ্ছা, কানিস ফেরদৌসি ক্লিয়ার, রাবিয়া ক্লিয়ার, নাদিয়া ইসলাম নূর বলছো বুঝি নাই। আচ্ছা দেখো, তুমি একটু ক্লাসটা যখন আমাদের আবারও পোস্ট করা হবে তখন তুমি একটু আগের থেকে দেখবা, তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। এখানে আসলে কঠিন কিছু নেই তেমন। আচ্ছা, রাশেদ বলছো লাস্টটা রিপিট করেন। আচ্ছা দেখো, আমি আবারও জিনিসটা একটু রিপিট করতেছি। এখানে কি হয়েছে দেখো, আমি আবার একটু শর্টকাট করে বলি। এখানে প্রথমে দেখো কি বলা আছে, প্রথমে এখানে ABC এর পূরকের মান আছে, তাই না? এখানে ABC এর পূরকের মান আছে। তো আমি প্রথমে A থেকে একটা লাইন নিছি, B থেকে একটা লাইন নিছি, C থেকে একটা লাইন নিছি। তো ABC এর গুণফল যেহেতু প্রথমে, তো এই জন্য প্রথমে এটাকে আমি একটা এন্ড গেট দিয়ে যুক্ত করছি। তো গুণফলের কি নিতে বলছে? গুণফলের পূরক নিতে বলছে। তো এই যে এন্ড গেটের মধ্যে যদি আমি আরেকটা নট গেট নেই বা ন্যান্ড গেট আমি নেই, তাহলেই কিন্তু ABC এর গুণফলের পূরক আমি পেয়ে যাই। ABC এর গুণফলের পূরক আমি এখানে পেয়ে গেছি। এরপর এইদিকে আসো, এরপর আরো ডান দিকে আসো। এখানে কি বলছে যে ABC এর যোগফল, ABC এর যোগফলের পূরক। তো আমি A থেকে একটা লাইন নিছি, B থেকে একটা লাইন নিছি, C থেকে একটা লাইন নিছি। তো এটাকে যোগ করতে হবে। যোগ কি গেট দিয়ে করি? যোগ করি আমার অর গেট দিয়ে। তো করলাম, আমি যোগ শেষ করে ফেললাম। তো এরপর আমার যোগফলের পূরক নিতে হবে। তো যেহেতু আমার পূরক নিতে হবে, তো এই জন্য আমি এই অর গেটের সাথেই আমি একটা কি নট গেট যোগ করে দিছি, অর্থাৎ আমি একটা নর গেট নিছি, যার ফলে আমার এখানে এন্ড আর কমপ্লিমেন্ট এই দুইটা একসাথে কাজ করছে। তো দেখো, যখন আমি একটা এই যে অর গেটের সাথে আমি একটা নট গেট যোগ করে দিছি, তখন আমি A + B + C এটার যোগফলের পূরকের মান পেয়ে গেছি। এখন দেখো, এই যে ABC এর পূরকের মান আর A + B + C এর পূরকের মান, এই দুইটার মাঝে সম্পর্ক কি? আমার এই দুইটার মাঝে সম্পর্ক হচ্ছে গুণ। তো আমি গুণ করি কি দিয়ে? গুণ করি এন্ড গেট দিয়ে। তো এই যে A আউটপুটটাকে এখানে আনছি, আবার A আউটপুটটাকে এখানে আনছি, আনার পর এটা এন্ড গেট দিয়ে যুক্ত করে দিছি, অর্থাৎ এটাকে আর এটাকে আমি গুণ করছি। গুণ করার ফলে আমার এই যে ফাংশনটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এইভাবেই এই ফাংশনটাকে লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। এখানে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে যোগটা করতে হয় অর গেট দিয়ে, গুণটা করতে হয় এন্ড গেট দিয়ে, এবং কমপ্লিমেন্ট করতে হয় কোন গেট দিয়ে? নট গেট দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার যারা বুঝতে পেরেছিলেন না তারা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। যারা বুঝতে পেরেছিলেন না আমাকে একটু কমেন্ট করে জানাও যে এবার তোমরা বুঝেছো কিনা। এবার তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ইমাদ হোসেন ওয়াজেদ বলছো উল্টাটা করান, মানে সার্কিট থেকে সমীকরণ। হ্যাঁ, আমি সামনের দিকে এটাই করাবো। আচ্ছা, কমপ্লিমেন্ট কোন গেট? কমপ্লিমেন্ট মানে পূরক। কমপ্লিমেন্ট মানে পূরক, আর কমপ্লিমেন্ট করে কোন গেট দিয়ে? কমপ্লিমেন্ট করে নট গেট দিয়ে। হ্যাঁ, সবাই এখন ক্লিয়ার? আচ্ছা, আমি তাহলে সামনের দিকে যাচ্ছি। এবার দেখো, এবার বলছে যে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন তৈরি করতে হবে। ধরো এখন আমরা যে জিনিসটা করব, সেখানে তোমার একটা লজিক গেটই দেয়া থাকবে, একটা লজিক গেট দেয়া থাকবে। সেখান থেকে তোমার লজিক ফাংশন বাস্তবায়ন করতে হবে। ধরো একটা গেট দেয়া থাকবে, সেখান থেকে তোমার ফাংশনটা লিখতে হবে যে এখানে কোন কোন কাজটা করা হয়েছে। তো এটার আসলে নিয়ম কি দেখো, যে বলা হয়েছে যে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন নির্ণয় করে তা সরল করতে হতে পারে। এখন দেখো, জিনিসটা যে তোমার একটা ধরো সার্কিট দেয়া আছে, মানে লজিক গেটের একটা সার্কিট দেয়া আছে, তো সেখান থেকে তোমার ফাংশনটা নির্ণয় করে অনেক সময় সরল করা লাগতে পারে। আবার লজিক সার্কিট থেকে সরলীকৃত ফাংশন নির্ণয় এবং তা মৌলিক বা সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করতে হতে পারে। অর্থাৎ যে লজিক সার্কিট থেকে যে তুমি ফাংশনটা পাবা, ধরো লজিক সার্কিট থেকে একটা ফাংশন পাইছো, ধরো লজিক সার্কিট থেকে একটা ফাংশন তুমি পাইছো A + B + B + A, ধরো এরকম একটা ফাংশন পাইছো। তো তোমারে বলতেছে যে এই ফাংশনটাকে অনেক সময়, ধরো লজিক গেট থেকে এই ফাংশনটা পাইছো, অনেক সময় এমন হইতে পারে যে লজিক গেট থেকে এই ফাংশনটা পাওয়ার পর এটাকে সরল করে আবারও তোমার একটা লজিক গেটের মাধ্যমে দেখানো লাগতে পারে। তো এটা একটা ক্রাইটেরিয়া বলে দিছে। তো আসো আমরা ডিরেক্ট চলে যাই যে আমরা এখন কি করব সেটাই। দেখো এখানে কি বলছে,
যে নিম্নোক্ত সার্কিটটির সরলীকৃত ফাংশন নির্ণয় করো। এখানে আমার একটা সার্কিট দেয়া আছে, আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার একটা সার্কিট দেয়া আছে। তো এই সার্কিট থেকে আমার কি নির্ণয় করতে হবে? দেখো, সরলীকৃত ফাংশন নির্ণয় করতে হবে। এই সার্কিট থেকে আমার সরলীকৃত ফাংশন নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমার সার্কিট, সার্কিট থেকে আমার ফাংশন নির্ণয় করতে হবে, সার্কিট থেকে আমার ফাংশন নির্ণয় করতে হবে। আচ্ছা, তৌফিক প্রধান রোহান বলছো এক্সঅর গেট কিভাবে করে ভাইয়া, এটা একটু বোঝাবেন। এক্সঅর গেট আসলে নরমালি আমাদের সার্কিট বাস্তবায়নের ক্ষেত্রে খুব একটা বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ, এক্সঅর গেট খুব রেয়ার কেসে ব্যবহার হয়, যেটা আমি সামনে করাবো। হ্যাঁ, এক্সঅর গেটের ইয়াটাও আছে। আচ্ছা, ঠিক আছে। দেখো, এবার আমরা কি করব, এটা একটা লজিক গেট, এই লজিক গেট থেকে আমার ফাংশন নির্ণয় করতে হবে। এই লজিক গেট থেকে আমরা কি করব, ফাংশন নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো, এখানে আমার চলক তিনটা, এখানে আমার চলক কি কি আছে? দেখো, চলক হচ্ছে একটা এম, একটা চলক হচ্ছে আর, একটা চলক হচ্ছে এস। চলক কি কি? এম আর এস। তো প্রথমে দেখো, এখানে যে জিনিসটা, এই যে নট গেটের মধ্যে, আমি একটু ক্লিয়ার করি এটা। এই যে দেখো, এটা এম হলে এই নট গেটের মধ্যে দিয়ে যে লাইনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এম ড্যাশ বা এম এর কমপ্লিমেন্ট। এই যে এই নট গেটের মধ্যে দিয়ে যে লাইনটা নেওয়া হয়েছে এটা কিন্তু এম ড্যাশ, এটা আমি এর আগের দিন করাইছি। আবার আর এর সাথে নট গেট দিয়ে যে লাইনটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আর এর কমপ্লিমেন্ট। আবার এখানে এস এর সাথে এই যে নট গেট দিয়ে যে লাইনটা নেওয়া হয়েছে এটা হচ্ছে এস এর কমপ্লিমেন্ট। হ্যাঁ, তো এটা তোমাদের বোঝার স্বার্থে আমি এখানে লিখলাম। তো দেখো, এখানে কি করা হয়েছে এটা একটু আমরা দেখি। হ্যাঁ, তো প্রথমে লাইনটা নেওয়া হয়েছে কিসের থেকে? দেখো, প্রথমে লাইনটা নেওয়া হয়েছে এম থেকে, তারপরে লাইনটা নেওয়া হয়েছে আর থেকে, কোত্থেকে? আর থেকে। এরপরে লাইনটা নেওয়া হয়েছে এস থেকে, এটাকে কোন গেটের সাহায্যে যুক্ত করা হয়েছে? দেখো, আমার অর গেটের সাহায্যে যুক্ত করা হয়েছে। অর গেট না, নর গেট। এই যে এর সামনে যেহেতু একটা রাউন্ড শেপ আছে, তার মানে এটা হচ্ছে আমার নর গেট। তার মানে আমার এখানে ফাংশন, এইটুকুর ফাংশন আমি কি লিখতে পারি? এম যোগ আর যোগ এস, সেটার কি? পূরকের মান না? পূরকের মান। দেখো, কিসের জন্য আমি এটা লিখলাম? এখানে এম থেকে একটা লাইন নিছে, আর থেকে একটা লাইন নিছে, এস থেকে একটা লাইন নিছে, নিয়ে নর গেটের সাহায্যে যুক্ত করছে। তো নর গেটে কিসের কাজ হয়? যোগ আর পূরকের কাজ হয়। নর গেটে যোগ আর পূরকের কাজ হয়। নর গেটে কি কি ফাংশন আমার, মানে কি কি কাজ করে? অর গেটের কাজ হয় আর নট গেটের কাজ হয়। অর গেটের কাজ যোগ করা, আর হচ্ছে নট গেটের কাজ কি? পূরক করা। তো এই জন্য আমি লিখছি এম প্লাস আর প্লাস এস, গেল এটা। এবার আমরা এখানে দেখো, এখানে কি করা হয়েছে? এখানে এম এর কমপ্লিমেন্ট থেকে একটা মান নেওয়া হয়েছে, বা এম এর পূরকের একটা লাইন নেওয়া হয়েছে, এম এর পূরক থেকে একটা লাইন নেওয়া হয়েছে। আবার এখানে এটা কি? আর এর পূরক থেকে একটা লাইন নেওয়া হয়েছে, আবার এখানে কি? এস এর পূরক থেকে একটা লাইন নেওয়া হয়েছে, তো তার মানে এই তিনটা লাইন নেওয়ার পর কি করছে? দেখো, এখানে একটা এন্ড গেট এবং নট গেট দ্বারা যুক্ত করা হয়েছে। মানে এটা হচ্ছে আমার ন্যান্ড গেট, এটা ন্যান্ড, এটা হচ্ছে আমার নর। হ্যাঁ, তো এখানে আমার একটা ন্যান্ড গেট দ্বারা যুক্ত করা হয়েছে। তো ন্যান্ড গেটের কাজ কি? এন্ড আর নট। তো যেহেতু এখানে দেখো কিসের এম বার, তারপরে কিসের মান নেওয়া হয়েছে? আর বার, এস বার, এই তিনটার গুণফল নিয়ে কি করছে? এটার পূরক করে দিচ্ছে। যেহেতু এখানে এই যে নট গেট এবং এন্ড গেট কাজ করতেছে, এই তিনটার গুণফল নিচ্ছে, গুণফল করে পূরক করছে। এবার এই দুটাকে কি করা হয়েছে? দেখো, আমরা কিন্তু এখানে এই যে এখানে কি পাইছি? এম প্লাস আর প্লাস এস, এটার পূরকের মান পাইছি। আর এখানে কি পাইছি? এখানে পাইছি হচ্ছে এম বার, আর বার, এস বার, এই তিনটার পূরকের মান এখানে পাইছি এটুকু। এবার এই দুইটাকে দেখো কি করা হয়েছে? এই দুইটাকে, এই যে এটাকে একটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করা হয়েছে, এই যে এটাকে একটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করা হয়েছে। মানে এটার উপর আবার একটা পূরক গেছে, তো দাও, এটার উপর তুমি আবার একটা পূরক দাও, দিলা। এইটার উপর নট গেটের উপর আবার একটা পূরক। তার মানে আমি এখানে কি পাচ্ছি? এখানে পাবো হচ্ছে এম প্লাস আর প্লাস এস ডবল পূরক। আচ্ছা, তো এবার এটা আর এটা
এটাকে কোন গেটের সাহায্যে যুক্ত করা হয়েছে দেখো তো, এটা আর এটা, এই দুটাকে আমার যুক্ত করা হয়েছে একটা নর গেটের সাহায্যে। কি গেটের সাহায্যে? নর গেটের সাহায্যে। এটা একটা অর গেট আর এর সামনে একটা নট গেট, এটা মিলে নর গেটের সাহায্যে যুক্ত করা হয়েছে। তো নর গেটের কাজ কি? নর গেটে অর আর নটের কাজ হয়, অর্থাৎ যোগ আর পূরকের কাজ হয়। তার মানে এই দুইটাকে আমার যোগ করতে হবে এবং পূরক করতে হবে। তো এই যে এই ফাংশনটা আর এই ফাংশনটা, দেখো এই ফাংশনটা আমি লিখছি দুই পাশে, এই দুটাকে যোগ করতে হবে এবং পুরোটাকে পূরক করতে হবে, পুরোটাকে পূরক করতে হবে। এখন দেখো আমরা একটা জিনিস পড়ছিলাম যে এর উপর যদি ডবল বার থাকে, এর উপর যদি ডবল বার থাকে সেটাকে আমরা এই হিসেবে লিখতে পারি। এটা আমরা হচ্ছে এর আগে পড়ছিলাম, এর উপর যদি ডবল বার থাকে তাহলে আমরা এটাকে এই হিসেবে লিখতে পারি। তো এখানে দেখো তো যে এই ফাংশনটার উপর ডবল বার আছে, তার মানে এটাকে আমরা একটা লিখতে পারি অবশ্যই। দেখো এটা একটা, এটা একটা, এই ফাংশনটার উপর ডবল বার আছে, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি m প্লাস r প্লাস s, এর উপর প্লাস m এটাকে আমরা এখন এভাবে লিখতে পারি, এইটা আমার এইভাবে লিখতে পারি। তো এটাই হইলো আমার ফাংশন, যে ফাংশনটা আমি পাইলাম। এটা হইলো আমার ফাংশন, যে ফাংশনটা আমি পাইলাম। এটা হলো আমার ফাংশন, যে ফাংশনটা আমি পাইছি। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই যে আমরা ফাংশনটা পাইলাম এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এই ফাংশনটা যেভাবে পাইছি, কিভাবে পাইলাম তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, রাবিয়া ক্লিয়ার, সুরভি ক্লিয়ার। আমি আশা করি যে তোমরা ক্লিয়ার এই বিষয়টা, কারণ আসলে তেমন কঠিন কিছু না। হ্যাঁ, আচ্ছা ফাহমিদা আক্তার হ্যাপি বলতেছে যে লাস্টের টুকু আরেকবার বোঝান। লাস্টে আসলে কিছুই না, দেখো লাস্টে এই যে আমরা এখানে একটু ইরেজার ইউজ করতে হবে, দেখো এই যে এই পর্যন্ত আমরা কি পাইছিলাম, m আর s, এইটুকুর যোগফলের পূরকের মান, আর এখানে আমরা কি পাইছিলাম m আর s, এই তিনটা m বার r বার s বারের পূরকের মান পাইছিলাম। তো এখানে দেখো m আর s এর যে যোগফলের পূরকের মান সেটাকে একটা নট গেটের মধ্যে দিয়ে চালানো হয়েছে। নট গেটের মধ্যে দিয়ে যেহেতু চালানো হয়েছে তার মানে এটার উপর আরেকটা পূরক আমার যুক্ত হয়েছে এখানে। এরপর এই লাইনটাকে কিন্তু আমার এখানে আনা হয়েছে। তো এবার এই রাশিটা আর এই রাশিটা এখানে একটা নর গেটের মাধ্যমে যোগ করা হয়েছে। কোন গেট? নর গেট। তো নর গেটে কি করা হয়? অরের কাজ হয় আর হচ্ছে নটের কাজ হয়। অর মানে হচ্ছে যোগ করা, অর মানে হচ্ছে যোগ করা, আর নট মানে হচ্ছে পূরক করা। তো দেখো আমরা এখানে তখন কি করছি, যোগ করে দিছি আর পুরো রাশির উপরে একটা পূরক যোগ করছি। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা এই ফাংশনটা যেটা পাইছি, হ্যাঁ, এই ফাংশনটাকে আমরা একটু সরলীকৃত করব। কিভাবে সরলীকৃত করবো এটা একটু দেখা যাক। তো দেখো প্রথমে এখানে ছিল এই যে এটা ছিল আমার যোগ অবস্থায়, হ্যাঁ এটা ছিল যোগ অবস্থায়, বাট এখানে এসে দেখতেছি আমরা এটা গুণ অবস্থায় চলে আসছে। তো কিভাবে? আমরা একটা হচ্ছে উপপাদ্য পড়েছিলাম যে যদি জিনিসটা আমার থাকে a প্লাস বি, এর উপর পূরক, আমরা এটাকে এর পূরক আর বির পূরক এভাবে লিখতে পারি, এটাকে এর পূরক আর বির পূরক এভাবে লিখতে পারি। তো এভাবে এটাকে আমার আলাদা করা হয়েছে গুণের মাধ্যমে, এটা যোগ ছিল গুণ হয়ে গেছে। তো আমি এটা লিখতে পারি, দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এটা হচ্ছে এ প্লাস বি এর পূরকের মান ধরো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এটাকে তুমি এ গুণন বি হিসেবে লিখতে পারো। তো তখন দেখো এটা হচ্ছে এ গুণন বি, এভাবে জাস্ট লিখছি, জাস্ট ভাঙাই দিছি। এরপর দেখো এই যে m বারের উপরে ডবল বার আছে, m বারের উপরে ডবল বার আছে, আমরা জানি কি এর উপর যদি ডবল বার থাকে তাহলে আমরা a লিখতে পারি। তো m এর উপর ডবল বার, তার মানে এই ডবল বারটা কি উঠে যাইতে পারে না, তো এই জন্য এখানে শুধুমাত্র m বার। আবার r এর উপরও ডবল বার, মানে r বারের উপরেও ডবল বার আছে, তো এই ডবল বারটাকে আমি উঠাই দিছি। আবার s বারের উপরও ডবল বার, তো এই ডবল বারটাকে আমি উঠাই দিছি। এটা শেষ। আবার এখানে কি আছে দেখো, m প্লাস r প্লাস s, এটাকে আমি ওই যে এই উপপাদ্য অনুযায়ী লিখতে পারি যে
এম বার ডট এস বার ডট আর বার। তো এইভাবে এটাকে ভাঙানো হয়েছে, এই লাইন থেকে এটাকে এইভাবে আসছে। তারপর দেখো এটা এখানে এই লাইন পর্যন্ত আসছে। এরপর দেখবা যে এটাকে আর এটাকে গুণ করা হয়েছে। তো দেখো একই রাশি গুণ করা হচ্ছে না, এটা আর এটা সেম রাশি না, এটা আর এটা সেম রাশি না। তো আমরা জানি কি এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এই পাই, এর সাথে যদি এ গুণ করি তাহলে এই পাই। তো এই জন্য এটা আর এটা যেহেতু সেম রাশি, তো এই দুইটা গুণ করার ফলে এর একটা রাশি চলে আসছে, এখান থেকে একটা হয়ে গেছে। এরপর আমরা দেখো কি হচ্ছে, এটাকে কিভাবে লিখতে পারি আমরা, ওই যে এই উপপাদ্য অনুসারে যে a প্লাস বি এর পূরক, এটাকে আমি কি আকারে লিখতে পারবো, সরি এই যে ধরো এম এস আর এটার পূরক, এটাকে আমি কি আকারে লিখতে পারবো, a প্লাস বি, আরে ধরো এটাকে আমি এম প্লাস এস প্লাস আর এটার পূরক হিসাবে লিখতে পারি, এই লাইন থেকে এই লাইনে। তো এটা এই উপপাদ্য অনুযায়ী করা যায়। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই সরলীকরণটা তোমরা বুঝেছো কিনা। এটা আসলে কঠিন তেমন কিছু না, হ্যাঁ আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ বুলিয়ান উপপাদ্যের সূত্র হবে, হ্যাঁ এটা বুলিয়ান উপপাদ্যের হচ্ছে, বুলিয়ান উপপাদ্যের একটা বিশেষ উপপাদ্য ছিল এটা। হ্যাঁ সাদি ক্লিয়ার, হ্যাঁ পূর্বা ক্লিয়ার। লাস্ট লাইনটা আবার একটু বুঝেন, লাস্ট লাইনটা এই যে এই উপপাদ্য অনুযায়ী হয়েছে। দেখো আমাদের যদি এরকম বলা থাকে যে এ বার বি বার সি বার, এটাকে তুমি এ প্লাস বি প্লাস সি বার এটা লিখতে পারো। তো এটাকে তুমি জাস্ট এখানে চিন্তা করো, রাবেয়া ইসলাম দেখো এটাকে তুমি এখানে চিন্তা করো, সেম কাজ হয়েছে। আচ্ছা মাহিদুল ইসলাম বলছো ভাই শেষ লাইনটা না করলে হয় না, হ্যাঁ অবশ্যই হয়, শেষ লাইন না করলেও কোনো সমস্যা নেই, তোমরা এ পর্যন্ত রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা সেকেন্ড লাইনটা আরেকবার প্লিজ। সেকেন্ড লাইনটা দেখো এই উপপাদ্যটাই আমরা ইউজ করছি যখন ধরো এ প্লাস বি প্লাস সি এরকম আছে, হ্যাঁ এটার পূরক আছে, তো তুমি এটাকে এ বি সি এগুলার আলাদা আলাদা পূরক হিসেবে লিখতে পারবা। তো এখানে জাস্ট এটাই করা হয়েছে, এই যে এখানে এটাকে তুমি এ হিসেবে চিন্তা করো, এটাকে বি হিসেবে চিন্তা করো, এটাকে এ হিসেবে চিন্তা করো আর এটাকে বি হিসেবে চিন্তা করো। চিন্তা করে জাস্ট আমরা শুধু ভাঙায় লিখছি, আর কিছু করি নাই, এটাকে জাস্ট ভাঙায় লিখছি। হ্যাঁ ফাতেমা বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইশা ক্লিয়ার, রাবিয়া ক্লিয়ার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই যেহেতু ক্লিয়ার তাহলে আমি এবার সামনের দিকে যাচ্ছি। এটা আমি আর করাচ্ছি না, এটা সোজা জিনিস। তো এবার আসো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এনকোডার কি। হ্যাঁ এবার আমরা যে জিনিসটা করব সেখানে বলা হচ্ছে যে এনকোডার জিনিসটা কি। এখন আমরা এনকোডার নিয়ে জানবো একটু, এনকোডার বিষয়টা আসলে কি এটা নিয়ে আমরা একটু জানবো। এটা একটা নতুন টপিক, তো তোমাদের যে ফ্রেন্ডরা এখনো জয়েন করেনি তাদেরকে আরেকবার একটু মেনশন করে দাও। আমরা একটা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে এনকোডার। হ্যাঁ সেটা হচ্ছে এনকোডার। তো দেখো এনকোডারটা আমরা শুরু করি। এখানে বলা হয়েছে যে এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী। এনকোডার কি? এনকোডারও এক ধরনের সার্কিট যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য বাইনারি কোডে রূপান্তর করে। ধরো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের আলফানিউমেরিক বর্ণ ব্যবহার করি। আলফানিউমেরিক বলতে এই যে অ্যালফাবেট আছে ABC 1 2 3 এগুলাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ তো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করে থাকি।
তো এগুলো এছাড়া বিশেষ বিভিন্ন চিহ্ন ব্যবহার করি, অনেক টেক্সট থাকে বা মেসেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে। এই জিনিসগুলোকে কম্পিউটারের বোধগম্য বাইনারি ভাষায় রূপান্তরের জন্য যে সার্কিটটা আমার ব্যবহার হয় তাকেই এনকোডার বলা হয়। আমাদের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও এগুলাকে কম্পিউটারের বোধগম্য মানে কম্পিউটার বুঝতে পারবে এমন কোনো বোধগম্য বাইনারি কোডে রূপান্তর করার যে সার্কিটটা তাকে বলা হচ্ছে আমার এনকোডার। আমি আবারও রিপিট করতেছি যে সার্কিটটা কি করে আমাদের ব্যবহৃত বিভিন্ন বর্ণ, চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিওকে কম্পিউটারের বোধগম্য বাইনারি কোডে রূপান্তর করে, যেটা কম্পিউটার বুঝতে পারবে। তো সেই সার্কিটটাকে আমার এনকোডার বলা হচ্ছে। তারপরে দেখো, অন্যভাবে বলা যায় এটি একটি ডিজিটাল বর্তনী যা এনকোডিং এর জন্য ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে এনকোডিং জিনিসটা কি? এনকোডিং মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। এনকোডিং মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালটাকে আমার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। এখন কথা হচ্ছে অ্যানালগ সিগন্যাল কোনটা, ডিজিটাল সিগন্যাল কোনটা। তো ধরো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করে থাকি, যেমন এই যে বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, যেগুলো আমাদের বোধগম্য সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর যেটা কম্পিউটারের বোধগম্য বা ডিজিটাল ডিভাইসের বোধগম্য সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। সহজ ভাষায় বলতে গেলে, তাই আমি সহজ ভাষায় বোঝাচ্ছি যে জিনিসগুলো আমাদের বোধগম্য সেগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর যেগুলো ডিজিটাল ডিভাইসের বোধগম্য সেগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো এনকোডার জিনিসটা কি তা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যে এনকোডার জিনিসটা কি আমাকে একটু কমেন্ট করে জানাও। মানে এনকোডার জিনিসটা কি এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এনকোডার জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, সাদিয়া ক্লিয়ার, মেঘলা ক্লিয়ার, রাব্বি বলছো আরেকবার, নূর ক্লিয়ার না এখনো। আচ্ছা, মুগ্ধতা ক্লিয়ার, রাবিয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নিপু বলছো আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, স্বাগতম তোমাকে। আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করছি। এনকোডার জিনিসটা হচ্ছে, এনকোডার হচ্ছে এক ধরনের সার্কিট। হ্যাঁ, তো এই সার্কিটটা কি করে? আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বর্ণ, টেক্সট, অডিও, ভিডিও ব্যবহার করে থাকি এই জিনিসগুলোকে ডিজিটাল ডিভাইসের বোধগম্য বাইনারি কোড হিসেবে রূপান্তর করে। তো এটাই হচ্ছে এনকোডারের কাজ। হ্যাঁ, যে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বুঝে এমন কোনো বাইনারি কোডে রূপান্তর করাই হচ্ছে এনকোডারের কাজ। আচ্ছা, মাহিদুল ইসলাম এবার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, এবার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সাদিয়া বলছো বুঝি নাই। আচ্ছা, আমি আবারও রিপিট করতেছি। দেখো, বিষয়টা খুবই ইজি, যে এনকোডার হচ্ছে এক ধরনের সার্কিট। হ্যাঁ, এনকোডার এক ধরনের সার্কিট যা আমাদের ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয়। এখন এই সার্কিট কি করে? আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ধরো বিভিন্ন ধরনের বর্ণ ইউজ করি, লেটার ইউজ করি, নাম্বার ইউজ করি, বিভিন্ন ধরনের মেসেজ দিই এক একজনকে, ভিডিও ইউজ করি, অডিও ইউজ করি। তো এই জিনিসগুলা যখন আমি ডিজিটাল ডিভাইসে ইনপুট করব তখন তো এটা আমার কম্পিউটারকে বোঝাতে হবে, তাই না? তো এই সার্কিটটা কি করে? কম্পিউটারের বোধগম্য একটা বাইনারি কোডে রূপান্তর করে, যাতে ওই জিনিসটা কম্পিউটার নিজের মধ্যে রিসিভ করতে পারে অথবা নিজে সে বুঝতে পারে। তো এটাই হচ্ছে আমার এই এনকোডার বা এনকোডার নামক যে সার্কিটটা আছে তার কাজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এমডি মারুফ বলছো আজকে প্রথম, স্বাগতম তোমাকে। আচ্ছা, নূর বলছো নেক্সট ক্লাস কবে হবে? আচ্ছা, নেক্সট ক্লাস হবে হচ্ছে আমাদের শুক্রবারে। হ্যাঁ, এমন কোন বলতে তো শুধু 0 আর 1 হবে। বাইনারি কোড বলতে তো অবশ্যই 0 আর 1 এর মাধ্যমেই, বাট আমি এটা কেন বোঝাচ্ছি যাতে এটা কম্পিউটারে বোধগম্য হয়। হ্যাঁ, আচ্ছা, তো এবার দেখো এনকোডারের বৈশিষ্ট্য দেখবো আমরা। বলা আছে যে এনকোডারের যে বর্তনী আছে এর 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। অর্থাৎ ধরো আমার ইনপুট লাইন 2 টু দ্য পাওয়ার n, ইনপুট লাইন কত? 2 টু দ্য পাওয়ার n। তো এই n এর মান ধরো হচ্ছে 2, n এর মান 2, তার মানে আমার ইনপুট লাইন কয়টা হবে?
চারটা। ইনপুট লাইন কয়টা হবে? চারটা। মানে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট লাইনের জন্য ইনপুট লাইন যদি চারটা হয় তাহলে তোমার আউটপুট হবে কয়টা? n সংখ্যক, বা তখন ওই আউটপুটের সংখ্যা হবে 2। অর্থাৎ আমার যদি চারটা ইনপুট থাকে আউটপুট আমি পাবো 2টা। আবার ধরো 2 টু দ্য পাওয়ার n সংখ্যক না, যদি আমার n এর মান হয় 3, n এর মান যদি 3 হয় তাহলে আমার ইনপুট হবে 8টা, সেক্ষেত্রে আমার আউটপুট পাবো 3টা। আমি আবারও বলতেছি 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। অর্থাৎ যদি তুমি ইনপুট দাও 4টা আউটপুট পাবা 2টা, আবার যদি ইনপুট দাও 8টা আউটপুট পাবা 3টা, আবার ধরো যদি তুমি ইনপুট দাও 16টা তাহলে আউটপুট পাবা 4টা। তো এই জন্য বলা হয়েছে যে এ বর্তনীর 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। আচ্ছা, যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সকল ইনপুট 0। ধরো তুমি ইনপুট দিচ্ছ 8টা, হ্যাঁ, তুমি 8টা ইনপুট দিবা। ইনপুট দিবা কয়টা? 8টা। তো 8টার মধ্যে ন্যূনতম মানে ম্যাক্সিমাম 8টার মধ্যে ম্যাক্সিমাম একটা ইনপুটের মান 1 থাকবে। ধরো 8টা ইনপুট তুমি দিবা, বা ধরো 4টা ইনপুটই দিবা, তুমি যে কয়টা ইনপুট দাও না কেন এর মধ্যে শুধুমাত্র একটা ইনপুটের মান 1 হবে, বাকি সবগুলো 0 হবে। আমি আবারও বলতেছি যে কয়টাই ইনপুট তুমি দাও না কেন এখানে 1 হবে শুধুমাত্র একটার মান, আর বাকি সবগুলোর মান 0 হবে। যদি তুমি ইনপুট দাও 16টা, 15টার মান হবে 0, 15টার মান হবে 0, একটার মান হবে 1। তো এটা এখানে বলা হয়েছে। এনকোডার ডিকোডারের বিপরীত কাজ সম্পাদন করে। এখন ডিকোডার কি এটা আমরা পরের ক্লাসে জানবো। এরপর বলা হয়েছে যে এনকোডার সাধারণত ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ডের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ এনকোডারটা কই যুক্ত করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে এনকোডার কিসের সাথে যুক্ত থাকে। এনকোডার কিসের সাথে যুক্ত থাকে? এনকোডার আমাদের কম্পিউটারের বা ডিজিটাল ডিভাইসের কিবোর্ডের সাথে যুক্ত থাকে। তো এটা হচ্ছে একটা এনকোডারের চিত্র। তো এনকোডারের বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এনকোডারের বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। হ্যাঁ, তিশা খানম বলছো কিবোর্ডের সাথে। হ্যাঁ, এনকোডারের বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ইনপুট আর আউটপুট যদি বুঝিয়ে বলতেন এগুলোর কাজ কি? আচ্ছা, ইনপুট মানে হচ্ছে, দেখো, ইনপুট মানে যেটা তুমি ডিজিটাল ডিভাইসকে দিবা। ধরো এখানে একটা ডিজিটাল ডিভাইস আছে, ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসকে তুমি যেটা দিবা বা তুমি যে মানটা দিবা সেটা হচ্ছে ইনপুট। আর ডিজিটাল ডিভাইস যেটা তোমাকে দিবে বা মানে ডিজিটাল ডিভাইস যে ফলাফল প্রকাশ করবে সেটা হচ্ছে আউটপুট। ডিজিটাল ডিভাইসে তুমি যে মানটা দিবে সেটা হচ্ছে ইনপুট, আর ডিজিটাল ডিভাইস যে ফলাফল প্রকাশ করবে সেটা হচ্ছে আউটপুট। আচ্ছা, 1 নাম্বারটা আবার বলেন। 1 নম্বরে বলা হয়েছে যে এই এনকোডারে কি হয়, যে তোমার ইনপুট সংখ্যা যদি 2 টু দ্য পাওয়ার n হয় তাহলে আউটপুট হবে n। আমি আবার একটু শর্টকাটে লিখি, ইনপুট 2 টু দ্য পাওয়ার n সংখ্যক হলে আউটপুট হবে n। ইনপুট 2 টু দ্য পাওয়ার n সংখ্যক হলে আউটপুট হবে nটা। এখন n এর মান ধরো 2, তার মানে আমার ইনপুট হবে কত? ইনপুট হবে তখন 4, আর আউটপুট কত হবে? আউটপুট হবে n এর মান, তার মানে 2। আবার ধরো ইনপুটে এই 2 টু দ্য পাওয়ার n, এখানে n এর মান ধরো যদি 3 হয় তাহলে আমার ইনপুট সংখ্যা হবে 8টা, আবার আউটপুট সংখ্যা হবে 3টা। এটাই বলা হয়েছে যে ইনপুট হবে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক আর আউটপুট হবে n সংখ্যক। আচ্ছা, এবার একটু আমাকে কমেন্ট করে জানাও রাবিয়া ইসলাম যে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আমি সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো দেখো এবার 4 টু 2 লাইন এনকোডার। 4 টু 2 লাইন বলতে বোঝাচ্ছে এখানে আমার ইনপুট হচ্ছে 4টা, আউটপুট হচ্ছে 2টা। 4 টু 2 লাইন এনকোডার এটা দ্বারা বোঝায় যে এখানে আমার ইনপুট 4টা, আউটপুট
দুইটা। তো দেখো এখানে বলা হয়েছে ধরি 422 এনকোডারের 4টি ইনপুট D0 বা D0, D1, D2, D3। আমাদের এখানে 422 লাইন এনকোডার নিয়ে আমরা আলোচনা করব। তো 422 লাইন বলতে এখানে আমার ইনপুট 4টা, আউটপুট 2টা। তো এখানে ইনপুটগুলো কি কি? ইনপুট হচ্ছে একটা D0, D1, D2, D3। এই 4টা হচ্ছে আমার ইনপুট, আর আউটপুট আছে এখানে। আমরা যদি 4টা ইনপুট দেই তাহলে আমি 2টা আউটপুট পাবো। আউটপুটগুলো কি কি? একটা আউটপুট হচ্ছে X, একটা আউটপুট হচ্ছে Y। তো দেখো এখানে চিত্রটা কি রকম হবে। তো এটা হচ্ছে ধরো একটা এনকোডার, এখানে তুমি 4টা ইনপুট দিছো, তাহলে এখানে X আর Y আউটপুট হিসেবে পাবা। এখানে এই 4টা তুমি ইনপুট দিছো, এই X আর Y তুমি আউটপুট হিসেবে পাবা। এটা আসলে খুবই ইজি জিনিস, এখানে আসলে কঠিন কিছু নাই। দেখো যেখানে তোমার ইনপুট দিছো 4টা, D0, D1, D2, D3। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 4টা ইনপুট। তুমি তাহলে আউটপুটে কি পাবা? X আর Y। এখানে তুমি X Y এর জায়গায় যে কিছু বসাতে পারতা, আবার এনকোডারে এই D0, D1, D2, D3 এই জায়গায় তুমি যে কোনো কিছু বসাতে পারতা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো যে আমরা এবার 422 লাইন এনকোডারের জন্য সত্যক সারণী দেখব। 422 লাইনের জন্য সত্যক সারণী দেখব। এটা করার মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। তো এটা আমাদের লাস্ট টপিক, হ্যাঁ, যে 422 লাইন এনকোডারের সত্যক সারণীটা আমরা দেখব। তো দেখো সত্যক সারণীতে আসি আমরা। এখানে আমার এটুকু হচ্ছে, এই দেখো এটুকু হচ্ছে আমার ইনপুটের জন্য ঘর, এটুকু হচ্ছে আমার আউটপুটের জন্য ঘর। হ্যাঁ, তো আমি কি বলছি এখানে ইনপুট কিভাবে দেওয়া হয়? এখানে আমার ইনপুট 4টা, 4টার মধ্যে মিনিমাম একটার মান হবে 1 আর বাদ বাকিগুলো 0। সরি, ম্যাক্সিমাম একটার মান হবে 1 আর বাদ বাকিগুলোর মান হবে 0। তো দেখো এখানে আমার 4টা ইনপুট, একটার মান হবে 1, বাদ বাকিগুলো 0। তো প্রথমে আমি এটাতে 1 বসাইছি, দ্বিতীয়ত এটাতে 1 বসাইছি, তৃতীয়ত এটাতে 1 বসাইছি, আর চতুর্থত এটা 1 বসাইছি। তো এইভাবে 4টা এই ইনপুট কম্বিনেশনে আমি একটা একটা করে 1 বসাবো। এইভাবে আমি একটা একটা করে 1 বসাবো, কোনোটাতে 2টা 1 বসাবো না। আমার কিন্তু ইনপুটের মান 4টা, প্রত্যেকবারই ইনপুটের মান 4টা। যদি 4টা ইনপুট হয় তাহলে ইনপুট কম্বিনেশন হবে 4টা। যদি 8টা ইনপুট হয় তাহলে ইনপুট কম্বিনেশনও আমার 8টা হবে। দেখো এখানে আমার 4টা ইনপুট, মানে হ্যাঁ এই যে 4টা ইনপুট, এই জন্য আমার ঘর করা হয়েছে 4টা, মানে ইনপুট কম্বিনেশন 4টা। তো প্রথমে আমি প্রথম ঘরে 1 নিছি, দ্বিতীয়তে দ্বিতীয় ঘরে 1 নিছি, তারপর তৃতীয়তে তৃতীয় ঘরে 1 নিছি, চতুর্থতে 4 নম্বর ঘরে 1 নিছি। তো এইভাবে আমি মানগুলো সাজাবো। এখন আউটপুট কিভাবে পাই এটা দেখবো। X এ আউটপুট কি পাবো, Y এ আউটপুট কি পাবো, এটার জন্য আমার একটা সূত্র আছে। X এ আউটপুট কি পাবো আর Y এ আউটপুট কি পাবো, এটার জন্য আমার একটা সূত্র আছে। তো X এর যে আউটপুটটা, এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, আমি ক্লিয়ার করি। X এ আউটপুট কি পাবো আর Y এ আউটপুট কি পাবো, এটার জন্য আমার সূত্র আছে। দেখো X এ আমি পাবো হচ্ছে D2 প্লাস D3। X এ আমার D2 আর D3 যোগফল পাবো, আর Y এ D1 আর D3 এর যোগফল পাবো। Y এ আমার D1 আর D3 এর যোগফল পাবো। Y এ কিসের যোগফল পাবো? D1, D3 এর যোগফল পাবো। আমি আবারও বলতেছি, এখানে X এ, এই যে X এ আছে না, এই যে X এ আমরা পাবো D2 আর D3 এর যোগফল। আবার Y এ আমরা পাবো D1 আর D3 এর যোগফল। Y এ আমরা কিসের পাবো? D1 আর D3 এর যোগফল, D1 আর D3 এর যোগফল। তো দেখো প্রথমে আমরা দেখি, এই যে প্রথম ঘরে X এর মানটা আমরা কি পাচ্ছি? X মান আমরা কি জানি? D2 প্লাস D3। এখানে দেখো D2 0, D3 0, তার মানে 0 আর 0 যোগ করলে কত হয়? 0। এবার Y এ আসি, Y বলতেছে D1 আর D3 যোগ করতে হবে। এটা হচ্ছে D1 এর মান 0, D3 এর মান 0, তার মানে আমার মান আসছে 0। এটা গেল আমার প্রথমটা। দ্বিতীয়টায় আসি, দ্বিতীয়টায় আমার X এর মান D2 আর D3 এর মান যোগ করতে হবে। D2 কত? 0, D3 কত? 0, এই জন্য আমার মান আসছে 0। এবার Y আসি, D1 আর D3। এখানে DY এর মান হচ্ছে 1, D3 এর মান 0, 1 আর 0 যোগ করলে 1, এই জন্য আমার মান আসছে 1। হ্যাঁ, এবার তৃতীয়টায় আসি, X এ আমার D2 প্লাস D3 এর যোগফল। তো X এ আমার D2 কত? D2 1, D3 0, এই জন্য আমার X এ আমি পাইছি 1। আবার Y এ কি? D1 এর মান 0, D3 এর মান 0, এই জন্য আমি Y এর মান পাইছি 0। আবার লাস্টেরটায় দেখো সেম, যে লাস্টেরটায় আমি কি করছি? X এ X হচ্ছে D2 এর মান হচ্ছে 0, D3 এর মান 1, তো এখানে আমি 1 পাইছি। আবার Y এ কি? D1 প্লাস D3, এখানে D1 এর মান হচ্ছে 0,
D3 এর মান হচ্ছে 1, তো এই জন্য আমি 1 পাইছি। এভাবে আমার সত্যক সারণীটা করতে হয়। আচ্ছা, ফারহানা তুলফা বলছো এক গুলো এমন বসলো কেন? পাশাপাশি বসালে ভুল হবে। হ্যাঁ, পাশাপাশি বসালে অবশ্যই ভুল হবে। আমার একটা ইনপুট কম্বিনেশনে আমি একবারই এক বসাতে পারবো, একটা ইনপুট কম্বিনেশনে একবারই এক বসাতে পারবো। আমি আবারও বলতেছি ইনপুট কম্বিনেশনটা কিভাবে করতে হয়। ধরো আমার এখানে ইনপুট হচ্ছে 4টা, আমার ইনপুট হচ্ছে 4টা, তার মানে আমার ইনপুট কম্বিনেশনও 4টা হবে। এগুলো হচ্ছে আমার ইনপুট কম্বিনেশন। এই যে 4টা ঘর, এগুলো হচ্ছে আমার এক একটা ইনপুট কম্বিনেশন। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে আমার একটা ইনপুট কম্বিনেশন। যেহেতু আমার ইনপুট 4টা, তার মানে ইনপুট কম্বিনেশনও 4টা। তো এখন একগুলা কিভাবে বসে? প্রথমত আমরা প্রথম ঘরে এক বসাবো, দ্বিতীয়ত দ্বিতীয় ঘরে এক বসাবো, তৃতীয় ঘরে তৃতীয়তে এক বসাবো, চতুর্থ ঘরে চতুর্থ লাইন মানে চতুর্থ ঘরে এক বসাবো। এখন একগুলো এভাবেই বসাতে হবে। এখন এক যদি তুমি উল্টাপাল্টা ভাবে বসাও তাহলে হবে না। এক অলওয়েজ তোমার এই নিয়মেই বসাতে হবে। তো এখন আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই যে এনকোডারের সত্যক সারণী, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কি না। এই সূত্রটা অলওয়েজ মনে রাখতে হবে, এই সূত্রের মাধ্যমে আমরা আউটপুট গুলো পেয়ে থাকি। হ্যাঁ, দৃষ্টিতে সত্যক সারণী অনেক সহজ। মেঘলা মেঘলা, হ্যাঁ। আচ্ছা, উম্মেহানি ইসলাম নিপুত বড় সংখ্যা দিয়ে বোঝান। হ্যাঁ, বড় সংখ্যা দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা এগুলোর সার্কিটও তৈরি করবো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, সাদিক ইসলাম ইনপুট যদি 8টা হয়, হ্যাঁ 8টা দিয়েও বোঝাবো তোমাদের, সমস্যা নাই। আচ্ছা, নিবারণ জয়েন ক্লিয়ার। ফাতেমা ভাইয়া ইনপুট 8টা হলে কিভাবে হবে? হ্যাঁ, ইনপুট 8টা হলে কিভাবে হবে এটাও তোমাদের দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ইনপুট 8টা হলে কিভাবে হয় এটা নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা সবাই ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু ক্লিয়ার, যারা ইসলাম ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, সারণী দিতে দেওয়া থাকলে কিভাবে বুঝবে এটা কোন সারণী? এটা তুমি মান দেখেই বুঝে যাবা যে কোনটা কোন সারণী। আচ্ছা, এবার আমরা লাস্ট একটা টপিক করে শেষ করব। এটা হচ্ছে দেখো যে আমার ওই আমরা যে ইয়াটা পাইছিলাম, আমরা দুইটা ফাংশন পাই এনকোডারের। যখন আমার 4টা ইনপুট তখন আমরা আউটপুট কয়টা? 2টা। 4টা ইনপুটের আউটপুট হচ্ছে 2টা। আমরা কি জানি? যখন ইনপুট 4টা আউটপুট হবে 2টা। তো এই যে এক্স আর ওয়াই এটা হচ্ছে আমার আউটপুট। তো এক্স এর সূত্র কি ছিল? d2 প্লাস d3। ওয়াই এর সূত্র কি ছিল? d1 প্লাস d3। এটাকে আমরা জাস্ট এবার সার্কিটে রূপান্তর করব। এটাকে আমরা সার্কিটে রূপান্তর করব। তো দেখো এখানে আমার চলক ছিল কয়টা? চলক ছিল হচ্ছে 4টা। একটা হচ্ছে d0, d1, d2, d3। তো এই জন্য 4টা থেকে আমরা 4টা কমন লাইন নিছি, 4টা কমন লাইন নিছি। তো এক্স এ কি বলছে দেখো, এক্স এ বলছে d2 প্লাস d3। তো এই জন্য আমরা d থেকে একটা লাইন নিছি, d3 থেকে একটা লাইন নিছি। d2 আর d3 এর যোগফল, তার মানে যোগফল করা হয় অর গেট দিয়ে, এই জন্য আমরা অর গেট দিয়ে এটা বসাই দিছি। তো x সমান কি? d2 প্লাস d3। আচ্ছা, এবার y কি বলছে? d1 প্লাস d3। তো এই জন্য d1 থেকে একটা লাইন নিছি, d3 থেকে একটা লাইন নিছি। d1 আর d3 এর যোগফল, তো যোগফল কি করা হয়? যোগফল অবশ্যই অর গেট দিয়ে করা হয়। তো এই জন্য আমি একটা অর গেট ব্যবহার করছি। তাহলে যে আউটপুটটা এখানে পাবো সেটা হচ্ছে d1 প্লাস d3। তো এভাবে আমার এনকোডারের মানগুলোকে সার্কিটের মাধ্যমে প্রকাশ করা হয়। সূত্র কখন কিভাবে হবে কেমনে বুঝবো? আচ্ছা, 4টা যখন তোমার ইনপুট না, তখন সূত্র অলওয়েজ এটাই হবে। 8টা হলে সূত্র আলাদা হয়, সেটা আমি তোমাদের অবশ্যই নেক্সট ক্লাসে করাবো। 4টা হলে কিভাবে হয় এটা তোমাদের আমি নেক্সট ক্লাসে বুঝাবো অবশ্যই। সরি, 8টা হলে কিভাবে হয়, যখন ইনপুট 8টা থাকবে তখন এটা কিভাবে করতে হয় এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ, আর সূত্র যখন ইনপুট যখন 4টা তখন সূত্র অলওয়েজ এইটাই থাকবে, তখন সূত্র এইটাই থাকবে। ইনপুট 4টা হলে এনকোডারের ক্ষেত্রে সূত্র অলওয়েজ এইটা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই ক্লাসটা আজকে এ পর্যন্ত থাকবে। এর পরের ক্লাসে আমরা এনকোডারের বাকি যে টপিকগুলো আছে এগুলো আলোচনা করব, প্লাস আমাদের যে ডিকোডার নিয়ে যে তথ্যগুলো আছে বা ডিকোডার নিয়ে যা যা আসতে পারে সবকিছুই আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা
দৃষ্টিতে বলছো এতদিন চিন্তা করতাম আইসিটি বই কিভাবে শেষ হবে, আপনারা ক্লাস করে এখন মনে হচ্ছে আইসিটি কিছুটা হলেও পারবো। ইনশাআল্লাহ তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, তাহলে আমি মনে করি ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করো আইসিটিতে যে টপিকটা যখন করাচ্ছি এরপর আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ আচ্ছা, মাহিদুল ইসলাম বলছো পরের আইসিটি ক্লাস কবে হবে? পরের আইসিটি ক্লাস আমাদের হবে শুক্রবারে। হ্যাঁ শুক্রবারে রাত 8টা অথবা 8:30টায়। এটা আমাদের গ্রুপে জানাই দেবে, গ্রুপে পেজে জানাই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। হ্যাঁ আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।